সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কী ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবলো, অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ, কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছের উপরে উঠে ভাসা ভাসা গোটা কয়েকটা পেয়ারা ছিনল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না, যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই, ধমকানোরও সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে করে দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভিতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে, না ধুলেই নয়। তবে সে ধুবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই ধমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমাচু করে দুটো পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? শীতল বলল, এরা কারা বড় মা? সিরাত বলল, শুদ্ধর গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠেছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আদমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধর রুমের দরজা। শুদ্ধ বলল, গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ল। শুদ্ধ কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মোদ্দা কথা, ভর দুপুরে গাছে উঠে কেউ পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার তাকিয়ে দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠব না। শুদ্ধ নিশ্চুপ। শীতল বলল, আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শুদ্ধ বলল, শোকেশে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেশে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান। একথা বলে শুদ্ধ চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুরু ধুরু করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কি? সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করতে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধও খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ ও সায়ন। সায়ন ছাড়া দিলেও শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচে নামেনি। মায়ের ডাকে খেতে এসেছে। সবাই এসেছে, শুধু শীতলই আসেনি। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো।
এইটুকুন ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বলল, কি রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমি শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? কে? এখন কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ো করে খেতে হবেই বা কেন? সময় এত কিসের চঞ্চলতা? সিমিত মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালেন না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলে ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজো মা যে রান্নাটা করেছে তার চোখ বন্ধ করেই সে বলে দিতে পারবে। ইচ্ছে ছিল 3টে খাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত মুখে পুড়েছিল। তার আগে কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমের সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না। অল্প অল্প করে দই দিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। একবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজেও পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো। কিয়ারা নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? কিয়ারা বলল, শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো? কেন? একথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো। তুর্যকে? এই নামের কাউকে চিনে বলেও তো মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজনই হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিয়ে বলল, থাক, কাঁদিস না। আমরা কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি। আমাদের সবাইকে মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল, তুর্য মরেনি রে শীতল। সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? শীতল রেগে বলল, বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ। খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনের সুখ নেই, ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো, সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি ও তুর্য ছিল কাজিন। মূলত কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস। তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো কাল, দিয়ে যাস তো বইটা। কিয়ারা বলল, কাল কলেজ যাবি? শীতল বলল, না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। কিয়ারা বলল, আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শীতল বলল, শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই উপন্যাসগুলো আমার খুব ভালো লাগে। কিয়ারা বলল, আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়া এখানে কেউ আছে। কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাউনি। যা, এখন কি হবে? কি করে বলবে? সে যা ভাবছে আদৌ সেই রকম কিছু নয়। কদিন ধরেই চাপার আগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না। মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। সে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে। যাতে তো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাড়তেরা। সেই যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য। করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম।
যেমন আজকে সকালে ফোন দিয়ে যা তা ইচ্ছে বলল। কেন বলল, কী কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটাকে বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালে ঘটনার পর ভেবেছিল এসেই দু থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক। তখন তার করা অপরাধের শাস্তি মৌকুব করলেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসার বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমেও এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলো, মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল, কিন্তু কি বলবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে। কি যে মিষ্টি খেতে। শুদ্ধ বলল, তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? শীতল, হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। শুদ্ধ বলল, তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। শীতল বলল, আচ্ছা গিয়ে খাই তাহলে। শুদ্ধ বলল, ফোনে কি যেন বলছিলি? শীতল দু ঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চায়ে নিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, উপন্যাসের কথা বলেছি। শুদ্ধ বলল, আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। শীতল বলল, না। শুদ্ধ বলল, না কেন? আমি কোন দিক দিয়ে কম? কাজের লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে, তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবেন, বেয়াদব, বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস? এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চেলাকার দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে একথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে কথা বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল ব্যালকনির সঙ্গে ঠেসে দাঁড়ালো, চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটেড বই তো দূর, জীবনেও উপন্যাসের নামও মুখে নেব না। শুদ্ধ বলল, কেন, তোর না ভালো লাগে? শীতল বলল, কিছুক্ষণ আগেও ভালো লাগতো না, এখন আর ভালো লাগছে না। এসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলার সুযোগ হলো না, দ্রুত স্থান ত্যাগ করল। সব সময় তার সঙ্গেই এমন হয়, বলতে যায় এক, মানুষ বুঝে বসে আরেক, করতে যায় এক, ঘটিয়ে ফেলে থাকে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ কি বলতে কি বলেছে বাদ দে। শুদ্ধ বলল, কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। সায়ন বলল, ওইটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগোলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এ অবস্থায় বাইরে যেতেও পারেনি কয়েকদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিকে অনেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথায় থাকুক, আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগোলে একটা নির্জন রাস্তার দেখা মিলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যতর নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে এই ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউ তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ গুণাক্ষরেও টের পাবে না ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাকও করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজ হাত দিবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না।